বেনজির কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, তাহলে দেশ চালাচ্ছে কে? প্রশ্ন বিএনপি নেতা সালামের। জানাবো আরো বেনজির আজিজের খোঁজে বিএনপির অনুসন্ধান টিম গঠন। বেনজির আজিজ ও আনারকে নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো প্রকট রাজনৈতিক বৈরতা নিয়ে সামনে এগোনো কঠিন বলছেন সিইসি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বেনজির কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, তাহলে দেশ চালাচ্ছে কে? প্রশ্ন বিএনপি নেতা সালামের। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, সাবেক পুলিশ প্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। সে এখন কোথায় আছে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি জানেন না, তাহলে দেশটা কে চালাচ্ছে? তিনি বলেন, এমনই অবস্থা ছিল ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত। সরকার ছিল কিনা তা মানুষ জানতো না। মানুষ না খেয়ে মারা যেত, পুলিশ সেনাবাহিনীর মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। আজও দেশের একই অবস্থা। সালাম বলেন, মধ্যবিত্তরা ৬ বছর আগে বিদ্যুৎ ও পানির বিল কত দিত? ১৬ বছরে ১৬ বার বাড়ানো হয়েছে, তারপরও সরকার ঠিক মতো পানি দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, একবার বিল কমাতে পারেনি, একাধিকবার বাড়াতে পেরেছে। তিনি বলেন, আমরা অন্য কিছু চাই না, একটি অবাধ নির্বাচন চাই। মানুষ ভোট দিতে পারে না, চলছে অটোপাস। নির্বাচন না করে রাষ্ট্র চালাচ্ছে অটোপাস সরকার, তাই এদের কোনো জবাবদিহিতা নেই। আরও বেনজির আজিজের খোঁজে বিএনপির অনুসন্ধান টিম গঠন। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সাবেক ও বর্তমান মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী সহ সামরিক বেসামরিক কর্মকর্তা, নিম্ন উচ্চ আদালতের বিচারক, ব্যবসায়ী সহ বিভিন্ন সেক্টরের ক্ষমতা অপব্যবহারকারী ব্যক্তিদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অত্যন্ত গোপনে কাজটি সম্পন্ন করেছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। অনুসন্ধান টিমটি প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হয়েছে। তারা নিবিড়ভাবে অনুসন্ধান করছে এবং বিভিন্ন সেক্টরের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্যাদি সংগ্রহ করা শুরু করেছে। এক্ষেত্রে প্রশাসনের ভেতরে ও বাইরে বিএনপি সমর্থন পেশাজীবীরাও তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে দায়ী করে বলেছেন, এই আজিজ বেনজিরকে কারা সৃষ্টি করেছে? দেশে আরও অসংখ্য আজিজ বেনজিরের মতো কর্মকর্তা সরকারের আশ্রয় প্রশ্রয় অপরাধের সঙ্গে জড়িত। চারদিকে তাকিয়ে দেখবেন, তাদের দুর্নীতি ছাড়া আর কিছু নেই। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থান জিরো টলারেন্স। বেনজির আহমেদের তদন্ত হচ্ছে, আজিজেরও তদন্ত করতে পারবে দুদক। চ্যানেল ২৪ অনলাইনকে বলেন, অনুসন্ধান টিম গঠনের বিষয়ে আমরা জানা নেই, তবে জাতির স্বার্থে সত্য উপস্থাপন করে যাব। সময় মতো দেশবাসীর সামনে দুর্নীতির সঙ্গে জড়িত সব ব্যক্তিদের তথ্য প্রকাশ করা হবে। মন্তব্য করে প্রিন্স বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার প্রশাসনের সব জায়গায় নিজেদের বিশ্বস্ত লোক বসিয়েছে। নিরপেক্ষ সৎ কর্মকর্তাদের বাধ্যবাধকতামূলক অবসরে পাঠিয়েছে, অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস ও মৌলিক মানবাধিকার হরণের পাশাপাশি নিজেরা লুটপাটে নির্মগ্ন হয়ে পড়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এসব সুবিধাভোগীদেরই তো অবৈধ ও অনির্বাচিত সরকারকে টিকিয়ে রেখেছেন। তারাও তাদের সুযোগ সুবিধা দিয়েছে, শেষ পর্যন্ত তারা কি করবে তা বলা যাচ্ছে না। তবে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে আছি। সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সভা সেমিনারে দুর্নীতিবাজদের বিচারের কথা বলছি, সামনে হয়তো আরো কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। বেনজির আজিজ ও আনারকে নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে ২০ মে। আর দেশে আদালত কয়েক দফায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন। তাদের দুজনেরই বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগ এসেছে। তারা দুজনেই বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় দুটি বাহিনীর প্রধান ছিলেন। এরই মাঝে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম খুন হন ভারতের কলকাতায়। দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই খুনের ঘটনার পেছনে সীমান্ত চোরাবালি নিয়ে বিরোধের বিষয়কে তুলে ধরা হচ্ছে। দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই খুনের ঘটনার পেছনে সীমান্তে চোরা চালান নিয়ে বিরোধের বিষয়কে তুলে ধরা হচ্ছে। টানা ৩ বারের এই এমপি এবার নির্বাচনী হলফনামায় বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে বিভিন্ন সময় ২১টি মামলার কথা উল্লেখ করেছিলেন। যদিও আওয়ামী লীগ সরকারের সময় কোনোটিতে খালাস বা কোনোটিতে অব্যাহতি পেয়েছেন তিনি, কিন্তু এখন কলকাতায় গিয়ে তার খুন হওয়ার ঘটনা যেমন নানা অভিযোগকে সামনে আসছে, একই সঙ্গে পরিচ্ছন্ন ভাবমূর্তি না থাকলেও বারবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি হওয়ার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ঘটনা অস্বস্তিতে ফেলেছে সরকার ও আওয়ামী লীগকে। কয়েকদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয়, কারণ সরকারের বিচার করার সৎ সাহস আছে। সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেছেন, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েও কিভাবে আনোয়ারুল আজিম আনার দলীয় মনোনয়ন পেয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। নেতারা বলছেন, বেনজির আহমেদ যতদিন পুলিশ বাহিনীতে ছিলেন তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ওঠেনি। উল্টো সামাজিক ও গণমাধ্যমে
মাধ্যমে তার প্রশংসা হয়েছিল। অনেকে তিনি অবসরে যান 2022 সালের 30 সেপ্টেম্বর। এরপর তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ওঠেনি। কয়েক মাস ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসে। এরপর বেনজিরের বিরুদ্ধে তৎপর হয় দুর্নীতি দমন কমিশন দুদক। তারা মনে করেন হয়তো দলের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পেয়ে বেনজির আহমেদের বিরুদ্ধে তৎপর হয়েছে দুদক। জানতে চাইলে গণমাধ্যমকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, এসব বিষয়ে আমাদের দলের সাধারণ সম্পাদক কথা বলেছেন। আমি আবার কথা বললে আরো বিব্রত হবে পার্টি। সাধারণ সম্পাদক যেভাবে বিষয়টি উপস্থাপন করেছেন, আমি যদি বিভিন্নভাবে করি তাহলে দল আরো বিব্রত হবে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারকে বিপদে ফেলার জন্য আজিজকে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশে এলেও আজিজকে নিয়ে তো এখনো তেমন অভিযোগ ওঠেনি। প্রকট রাজনৈতিক বৈরতা নিয়ে সামনে এগোনো কঠিন, বলছেন সিসি। দেশে প্রকট রাজনৈতিক বৈরতা বিরাজমান মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনের কাজে হাবিবুল আওয়াল বলেছেন, এই বৈরতা নিয়ে সামনে এগিয়ে যাওয়া কমিশনের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। সব ধরনের তিক্ততা পরিহার করে রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসতে ফের তাগিদ দিয়েছেন নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এই সংস্থার প্রধান। হাবিবুল আওয়াল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। তাদের মধ্যে বৈরতা অত্যন্ত প্রকট। এই পরিস্থিতি পরিবর্তন ঘটাতে সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন সিসি। রোববার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সিসি। এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে। নির্বাচনী হলফনামার তথ্য প্রকাশ, হলফনামায় অসত্য তথ্য দিলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করে প্রতিনিধি দল। বৈঠকের বিষয়ে হাবিবুল আওয়াল বলেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও তার কয়েকজন সহকর্মী এসেছিলেন। আমরা পুরো কমিশনার তাদের সঙ্গে বসেছিলাম। আমরাই মূলত তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। আর কারণটা হলো প্রায়ই আমাদের যোগাযোগ হচ্ছিল, তাই আমরা নির্বাচনের পরে আরো বড় পরিসরে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলাম। টিআইবির মূল দাবিটা ছিল দ্রুত যেন হলফনামার তথ্যটা দেওয়া হয়। ওনারা তথ্যের অবাধ প্রবাহ চালাচ্ছেন, যে কোনো তথ্য যেন ইসি ওয়েবসাইটে তুলে দেয়। সিইসি বলেন, হলফনামার কে কি সম্পত্তির বিবরণ দিল সেটা আমাদের কাছে থাকবে বা আপলোড করে দিচ্ছি। যে কেউ তথ্য নিতে পারবেন, দুদক নিতে পারে, আমরা সহযোগিতা করব। তবে আমাদের বলা হয়নি তাদের স্টেটমেন্ট বিশ্লেষণ করে পদক্ষেপ নিতে। কোনো কর্তৃত্ব বা দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। ইসি একা কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। হাবিবুল আওয়াল কমিশনের অধীনে 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সহ 28টি দল শেষ পর্যন্ত ভোটে অংশ নেয়। ভোট বর্জন করে বিএনপি সহ সমন্বয় 16টি দল। ভোটের আগে অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার তাগিদ এলেও শেষ পর্যন্ত তা হয়নি। সিসি বলেন, ইসির অন্তত সক্ষমতা রয়েছে এমন নয়। ইসি একা কখনোই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনে সরকারের সদিচ্ছার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। টিআইবির সঙ্গে টোটাল নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা হয়েছে জানিয়ে সিইসি বলেন, তারা বলেছে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি, তবে ফেয়ার হয়েছে। একটা দক্ষতার অভাব রয়েছে, সেটা ওনারা জোর দিয়ে বলেছেন। আমরা বলেছি আমাদের কাজ হচ্ছে নির্বাচন অবাধ নিরপেক্ষ করা। আমরা বলেছি সমস্যা অনেকটাই রাজনৈতিক সমস্যা নিরসন না হলে নির্বাচন ব্যবস্থা আরো স্টেবল হবে না। পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেলে নির্বাচনটা আরো সুন্দর হতে পারে। সিইসির ভাষ্য, প্রফেশনাল বলে একটা সিস্টেম আছে, অনুপাতিক হারে সংবিধানের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা যেটা আমাদের সংসদে নারী আসনের ক্ষেত্রে আছে, সেই সিস্টেমের কথা আমরা বলেছি, ওনারাও বলেছে। আমরা বলেছি এগুলো নিয়ে আপনারা গবেষণা করতে পারেন। আর আমরা মনে করি জাতীয় নির্বাচনটা যদি স্ট্যাগারিং করাও যায় তাহলে নির্বাচন ব্যবস্থাপনা অনেক সহজ হয়ে যায়। ভোট কেন্দ্রে অধিক সংখ্যক ফোর্স মোতায়েন সহজ হবে, মনিটরিংটা সহজ হবে। আরেকটা জিনিস বলেছি, আমাদের যে প্রযুক্তি ইভিএম সেটা নিয়ে অনাস্থা ছিল, এখনো আছে। আমরা এখনো বলছি ইভিএমে যে নির্বাচনগুলো হয়েছে আজ পর্যন্ত কেউ বলেনি যে এখানে ভোট ওখানে চলে গেছে। আমরা এখন অনেক স্পষ্ট এই মেশিনে সেটা একেবারে অসম্ভব, তবে ইভিএমটাকে আরো সহজ করা যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।